কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাই। আজকে আমরা একটা প্রত্যন্ত জায়গায় যাব, নাম শুনলেই সবাই জানেন, চর। একেবারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে চর ভোলা, সেই ভোলার চর ফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়ন এবং সেখানে আমরা মায়েদের সঙ্গে কথা বলবো। তারা তাদের যে রোজদিনকার সমস্যা সেগুলো নিয়ে কথা বলবেন। অবশ্যই স্ত্রীরোগ থাকে আমাদের আলোচনার মধ্যে, সে কারণেই অনুষ্ঠানে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকেন। আমরা আজকে পেয়েছি ডক্টর আশফি লায়লা ইলোরাকে। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি রোগী দেখেন। আর ওখানে অপর্ণা দাশগুপ্তা আছেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের সহযোগিতায় আয়োজন করি। সেখানেও এই প্রত্যন্ত এলাকায় চর আফজালে আমাদেরকে সহযোগিতা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের যারা কর্মীরা আছেন তারা। আর অপর্ণা দাশগুপ্তা পরিবার কল্যাণ পরিদর্শিকার চর মাদ্রাজ, তিনি আজকে আমার সঙ্গে সহযোগিতা করবেন সহ উপস্থাপক হিসেবে। আমরা চলে যাই সরাসরি চর আফজালে। অপর্ণা দি, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, অনেক পেশেন্ট দেখতে পাচ্ছি। আর আমাদের ইলোরাপাও অনেক খুবই এত আন্তরিকভাবে এত সুন্দর করে পেশেন্ট দেখেন। আমি জানি না আজকে কতক্ষণ লাগবে আজকে সবাইকে শেষ করতে। যাই হোক, আপনার কাজের কতদিন অভিজ্ঞতা, মানে কতদিন ধরে চাকরি করছেন? 31 বছর। 31 বছর? জি। মানে একই জিনিস করতে করতে তো ডাক্তারের চেয়েও বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের চেয়েও বড় বিশেষজ্ঞ ডাক্তার। আর মানে আপনারা কাজ করার সময় তো নিশ্চয়ই মাথা গুনেন না যে কত মানুষকে চিকিৎসা সেবা দিলেন বা কতজনের সঙ্গে কথা বললেন, কিন্তু তারপরেও একটা যদি রাফ হিসাব করতে বলি যে গত 31 বছরে আপনার হাতে সেবা পেয়েছে কত মানুষ? ওরকম তো স্পেসিফিক বলা যাবে না। তো না, স্পেসিফিক বলবেন না, কেউ তো হিসাবই করে না, গোনেই না। হ্যাঁ, তারপরেও এমনও দেখা গেছে যে মাকে সেবা দিছি, তার মেয়ে, তার নাতনি, 3 প্রজন্ম পেয়েছি। বাহ বাহ, কি অসাধারণ কাজ, অসাধারণ কাজ। আক্ষেপ নাই তো কোনো, অপর্ণা দি? একই পদে 31 বছর? না না, একই জায়গায়? না, কোনো প্রমোশন নাই, বেতন বৃদ্ধি নাই, নাম পদবিও বদলায় না, তাই না? জি না, একই পর্যায়ে আছি। একই পর্যায়ে আছেন। এগুলো নিয়ে অভিযোগ করার ভাষা আমাদের নাই আসলে। তবে ওনার চেহারায় কিন্তু প্রচন্ড আত্মতৃপ্তির মানে একদম এইটুকি আসলে সম্বল। আমরা কি এটারই একটা সুযোগ নিচ্ছি কিনা আমি জানি না। মানে যারা ধরেন, আপনি তো ডিজি হেলথ, সরাসরি আপনাকেই বোধহয় কি বলবো যে অথরিটি হিসেবে অভিযোগ করা যায়। হ্যাঁ, এই রকম মানুষের সেবা করার তো একটা তৃপ্তি থাকে, তাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না বলে আমরা মানে এই একটা মাত্র সেক্টর, একটা মাত্র জায়গা যে কোনো রকমের পদোন্নতি, কোনো রকমের মানে ডেজিগনেশনটা একটু বদলাবে সেটার কোনো কিছু নাই। কিন্তু বাংলাদেশ কত দূরে গিয়ে গেছে। আর যদি আমরা এই সেক্টরটার কথা বলি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মায়েদের স্বাস্থ্য নিয়ে একেবারে গ্রাসরুট লেভেলে কাজ করা, সেটা তো ওনাদের অবদান। অবশ্যই এই যে এতটা ভালোবাসে, যে মুখের মধ্যে যে তৃপ্তির হাসি, সেটা আমি ওনাকে মানে ওনাকে দেখে আমার না আরো ভালো লাগলো যে উনি এত মানে
অনুযোগ শব্দটা নাই, না উনার আমি বলছি অনুযোগ, কিন্তু উনি বলছেন না ঠিক আছে, ঠিক আছে, আই এম ফাইন, মানে এটা তো অনেক বড় একটা না, কিন্তু মানে আমি আপনার কথাই বলি, আপনারা যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, আপনাদের কি কখনো কখনো মনে হয় না যে ব্যাপারটা একটু অন্যায় হচ্ছে? আমি একটু প্রথমে মাপ চেয়ে নিচ্ছি যে অ্যাকচুয়ালি নীতি নির্ধারক আচ্ছা মানে ডিজি হেলথ ওই অফিসে ওই জায়গায় কাজ করাটা তো একদম রেগুলার চিকিৎসকরা তারপর ওখান থেকে একটা জায়গায় যান দায়িত্ব, মানে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগটা করতে পারেন। আমরা সবাই অ্যাকচুয়ালি ডিজি হেলথেরই কাজে পোস্টেড। এখন সেটা হচ্ছে, আমি যেটা বলবো, আমাদের সিস্টেমটাকে একটু রেনোভেশন আমার মনে হয় যে এটা খুব জরুরি। এটা যদি আমরা এখন থেকে এই মুহূর্ত থেকেই শুরু করি, আমরা সবসময় বলি কি আমরা করব আগামীকাল থেকে, তো করতে হবে। অন্যদের জন্য আমরা পরামর্শ দেই, যখন নাকি জিজ্ঞেস করি তখন পরামর্শটা অন্যদিকে তাকে, হ্যাঁ নিশ্চয়ই ওনারা শুনবে, মানে যারা বসে থাকেন তাদেরও যে করার এটাই আমি বলছি যে তাদেরকেই এটা শুরু করতে হবে। যেরকম আমরা যারা হয়তো বা গাইনিতে আছি, বা আমাদের প্রত্যেকের ভিতরে এত ফ্রাস্ট্রেশন যে না, আমি এতদিন হলো দেখা যাচ্ছে তার 18 বছর চাকরি, সে পোস্ট গ্রাজুয়েশন করার পরে এভাবেই সে রয়ে গেছে দীর্ঘদিন, বা এভাবেই তার রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো আমার কাজের উৎসাহটা আমি কোথায় পাচ্ছি? সেটাই। যাই হোক, আমরা অপর্ণাদিরা অভিযোগ করেন না, অনুযোগ করেন না, কিন্তু তারপরে তাদের হয়ে আমরা প্রায় প্রতি অনুষ্ঠানেই এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি। হয়তোবা মনে মনে আকাঙ্ক্ষা থাকে যে একদমই নীতি নির্ধারক যেটা বলছি, যে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ দেখছেন, অথবা খোদ স্বাস্থ্যমন্ত্রী দেখছেন, নিশ্চয়ই পরিবার পরিকল্পনার অধিদপ্তরের মহাপরিচালক তিনি হয়তো দেখছেন। তো সুতরাং আমার মানে মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা থাকে যেগুলো শুনে অন্তত তারা যেন ফাইলটা একটু ত্বরান্বিত করেন, যেন আপনারা অন্তত জীবদ্দশা আপনাদের কাজের স্বীকৃতি হিসেবে একটু ডেজিগনেশনটা পাল্টালো, বা 2 টাকা বেতন একটু বেশি বাড়লো, তাতে আমরা অনেক খুশি থাকবো, আপনারা যতটা খুশি মনে কাজ করেন। আচ্ছা দিদি, অনেক কথা, আমরা পেশেন্টরা বসে আছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। প্রথমে কে কথা বলবেন? প্রথমে একজন গর্ভবতী মা বলবে তার সমস্যার কথা। মায়ের নাম আনোয়ারা বেগম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনোয়ারা আপা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আচ্ছা, বলেন কয় মাস? 5 মাসে চলতেছে। হ্যাঁ, কয়বার চেক আপ করাইছেন? একবার করাইছি। 8 মাসে মাত্র একবার করাইছেন না? 5 মাস। 5 মাস, আচ্ছা 5 মাসে, তাহলে ঠিক আছে। আপনার বয়স কত আনোয়ার আপা? 25 বছর। 25? জি। কয়টা বাচ্চা? আগের একটা ছেলে বাচ্চা। আগে একটা ছেলে বাচ্চা, 5 মাস। আনোয়ার আপা কে কিছু বলবেন? হ্যাঁ, আনোয়ার আপা, আপনি আপনার সমস্যার কথা বলেন। কি সমস্যা এখন? না ভালো আছেন? কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, জানতে চাই। আমার মাঝে মাঝে প্রচুর পেটে ব্যথা হয় আর অনেক বমি হয়। প্রচুর পেটে ব্যথা হয়? জি। আচ্ছা, তো আপনার কি আগের বাচ্চাটা নর্মাল বাচ্চা হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার কি প্রস্রাবে জ্বালাপোড়া আছে? প্রস্রাবে জ্বালাপোড়া নাই, কিন্তু একটু মানে খুবই ঘন ঘন প্রস্রাব হয়। আচ্ছা, এবং প্রস্রাব করতে গেলেও মনে হয় পরের দিকে কি একটু ব্যথা করে, এরকমও মাঝে মাঝে হয়, তাই না? জি। আচ্ছা, তো আমরা তো শুনে শুনে আপনারটা একটু বোঝার চেষ্টা করছি। তো আমার যেটা মনে হচ্ছে, গর্ভবতী অবস্থায় যেটা খুব বেশি হয় সেটা হলো বারবার প্রস্রাবে ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো তবে গর্ভবতী অবস্থায় প্রস্রাবে ইনফেকশন হলে এটার অবহেলা করা যাবে না। এটার জন্য ভালো ওষুধ খেতে হবে, এবং আপনি কিছু নিয়মকানুন মেনে চলবেন। যে একটু পানিটা বেশি, হয়তো এখন গরমের দিন ঘাম হবে আরো, তো আপনি যেটা করবেন অন্তত 7 থেকে 8 গ্লাস পানি, যদি আপনার খুব বমির প্রবণতা না থেকে থাকে, যে বমি হয়ে যায় অনেকেরই গর্ভবতী অবস্থায়,
তো আপনি একটু বমি ভাবটা যদি না থাকে 7-8 গ্লাস পানি খাবেন। যদি আপনার পরীক্ষা নিরীক্ষায় আমি নিশ্চয়ই আশা করছি যে আপনি যেহেতু একবার ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার রক্ত প্রস্রাব পরীক্ষা করা হয়েছে, তারপরে আমি আপনাকে বলবো যদি সুযোগ থাকে একটু প্রস্রাব করে পরীক্ষাটা করে নেবার জন্য, এবং তারপরে একটা অ্যান্টিবায়োটিক আমার মনে হয় আপনার একটু খাওয়া উচিত। প্রস্রাব পরীক্ষা করে রিপোর্ট দেখে নিয়ে একটা অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। তো অপর্ণা দিকে কি আমি বলবো দিদিকে? হ্যাঁ, অপর্ণা দি, আমাদের প্রেসক্রিপশন কে লিখছেন একটু নাম বলেন। আমি লিখবো। আপনি লিখবেন না? আচ্ছা ঠিক আছে, বলেন। অপর্ণা দি, আপনাদের ওখানে কি ওষুধ পাওয়া যাবে আর কি অ্যান্টিবায়োটিক গর্ভবতী মায়ের জন্য? এখানে মোটামুটি সব ওষুধই সবই আছে, সবই অ্যাভেলেবল না? আপনার সেফরাডিন বা সেফুরক্সাইম গ্রুপের লিব্যাগ বা এই ধরনের কোনো ওষুধ আছে আপনাদের? আমাদের হসপিটালে তো সেফরাডিন বা সেফুরক্সিম এই ধরনের কিছু নেই, এখানে ফার্মেসিতে পাওয়া যাবে। ফার্মেসিতে পাওয়া, তাহলে এটা একটু লিখে নেন যদি তাও ওর কিছুটা। তাহলে আপনি সেফরাডিন 500 মিলিগ্রাম 3 বেলা 3টা করে ওনাকে 7 দিনের জন্য দেবেন। দিদি, আচ্ছা, আনোয়ার আপাকে আপনি ওষুধটা বুঝায় বললেন। এটা আমি পরবর্তীতে ওনার বুঝায় বলবো। বুঝায় বলবেন, ওষুধ লিখে দিবেন। এখন কে কথা বলবেন? এখন মাহমুদা বেগম, উনি আইউডি গ্রহীতা। আচ্ছা, আসসালামু আলাইকুম মাহমুদা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাহমুদা আপা, কেমন আছেন? আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। আচ্ছা, আইইউডি গ্রহীতা, এই বয়সটা কত? 35। 35? বোঝা যাচ্ছে না, মানে মাস্ক দিয়ে ঢাকা, বড় ঘুমটা দিচ্ছেন। আমি ভাবছিলাম যে আরেকটু মানে বয়স না, আরেকটু বয়স্ক। 35 বোঝা যাচ্ছে না। আচ্ছা, বাচ্চা কয়জন? 3 জন। 3 জন। আর কতদিন ধরে আইডি নিছেন? 4 বছর। 4 বছর। কোনো সমস্যা আছে? আছে যে। হ্যাঁ, সেটা বলেন। কোমরে ব্যথা, আর তারপর কোমরের ভিতরে জ্বালাপড়া করে, জ্বলে। আর অন্য কোনো সমস্যা নাই? মেয়েলি সমস্যা নাই কোনো? না, জি না। আচ্ছা আচ্ছা মাহমুদা আপা, আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। তো আইউডি আপনি যেটা নিয়েছেন, আপনার এই 35 বছর বয়সে আপনার 3টা বাচ্চা, এটা দীর্ঘদিনের জন্য আপনাকে কি বলবো, জন্ম বিরতিকরণ পদ্ধতি হিসেবে আপনাকে সাপোর্ট দেবে 10 বছরের জন্য। তবে আপনি একটু খেয়াল করবেন যে আপনার কোনো কারণে মাসিকের সময় বেশি রক্ত হচ্ছে কিনা, বা পেট যাচ্ছে কিনা, বা পেটে অনেক ব্যথা হচ্ছে কিনা, এরকম যদি কোনো লক্ষণ আপনি দেখেন তাহলে আপনি একটু নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে যাবেন। আর আপনার যেটা প্রশ্ন কোমরে ব্যথা, এখন যেহেতু আমাদের বয়স 35 হয়ে গেছে, 35-এর পরে এটা যে শুধুমাত্র আইউডির জন্যই কোমরে ব্যথা হবে, আইউডির জন্য কি ব্যথা হতে পারে? হতে পারে। এটা হচ্ছে আইউডি দিয়ে সাধারণত পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা পেলভিক যে অর্গানগুলো আছে, যেহেতু আমরা এটা ইউট্রাসে ইমপ্ল্যান্ট করে জিনিসটা, এটা হতে পারে। বাট সেই ক্ষেত্রে ওনার হচ্ছে এক্সেসিভ ডিসচার্জ থাকার কথা বা এক্সেসিভ মেনস্ট্রুয়াল লস হওয়ার কথা। উনি সেরকম কোনো কমপ্লেন, আমি ইচ্ছে করেই ওনাকে দুটো কিন্তু লিড করেছি যে উনি এটা রেসপন্স করেন কিনা, কিন্তু উনি এরকম বললেন না। তবে আমি যেটা বলবো যে আপনি একটু, যদি আপনার ওজন বেশি হয়ে থাকে, একটু ওজনটাকে একটু ডিডাক্ট করতে হবে। আর আপনি যখন একটু কাজ করবেন, হেভি ওয়ার্ক যেটাকে বলে আর কি, ওরকম, বুঝছেন আপা, মাহমুদ আপা, একটু মানে ওজনটা কমাইতে হবে, বুঝছেন? আর বেশি ভারী কাজ করবেন না। আর আপনি তো যেভাবে ঢেকে আছেন, মনে হয় সূর্যের আলো খুব একটা লাগে টাগে না। না, এখন বোধহয় এই যে টেলিভিশনে কথা বলতে আসছে, এই জন্য বোধহয় এরকম ঘুমটা দিয়া না, একটু মানে ভিটামিন ডি। কিন্তু গায়ে আসলে সূর্যের আলো লাগানোটা এখন মানে এখনকার ডাক্তাররা এটাই বলেন যে ওষুধের চেয়ে সূর্যের আলোর মধ্যে অনেক ওষুধ থাকে, বুঝতে পারছেন? এটা একদম আমাদেরকে ভালো রাখে অনেক, গায়ে ব্যথাগুলার কোনো অভিযোগ থাকে না, বুঝতে পারছেন মাহমুদ আপা? জি। আচ্ছা, ওনাকে তো কোনো ওষুধ দিচ্ছেন না এরকম, কিন্তু ভিটামিন ডি আমি অ্যাডভাইস করে দিই, উনি লিখে রাখুক। খুব একটা নিতে পারাটা অনেক একটু কঠিন, তো অনেক সময় আপনার একসঙ্গে 1 সপ্তাহের দেন, অথবা প্রতি মাসে একটা করে, অথবা প্রতি সপ্তাহে একটা করে, নানা রকমের কম্পোজিশন ডোজ থাকে। এটা ওনাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তার চেয়ে সূর্যের আলো আরেকটু কঠিন করে বলে দেন যে, মানে কঠিন মানে যে
তাকে একদম মানে হুঁশিয়ার করে দেন যে ভালো সেটাই, করে হ্যাঁ। যাতে নাকি সূর্যের আলোটা গায়ে লাগে, গায়ের সবখানে লাগে। গায়ে লাগাবেন। এবং শুধু যে আপনার দুধটা যেটা আছে ঘরে, গরুর যেটা দুধ, এটা ক্যালসিয়ামের অনেক বড় সোর্স, আমাদের হাড় ক্ষয়ের রোধ করবে। এটা শুধু বাচ্চাকে বা হাজবেন্ডকে না দিয়ে নিজের জন্য 1 কাপের অর্ধেক রেখে দিবেন, ডেইলি এটা একটু খাবেন, চেষ্টা করবেন আর কি, যেটা আপনাকে হেল্প করবে, কারণ আপনাকে তো অনেক সার্ভিস দিতে হয় আপনার ফ্যামিলিকে। ঠিক আছে, ঠিক আছে মাহমুদা আপা, ধন্যবাদ আপনাকে। অপর্ণা দি, তারপরে কে? তারপরে আছে একজন কিশোরী, ইভা। ইভা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইভা, কি খবর? ভালো। বলো, এখন কি সমস্যা? আমার মিন্সের সময় প্রচন্ড পেটে ব্যথা করে, আর আর একটু ব্লাড বেশি যায়। আচ্ছা, তোমার বয়স কত হবে ইভা? 15। 15। কতদিন আগে মাসিক হয়েছে, মাসিক শুরু হয়েছে? শুরু হয়ে মানে আমার 1 তারিখে হয়েছিল। না না না, কয় বছর আগে থেকে শুরু হয়েছে? মানে তোমার এখন তো 15, হ্যাঁ। কয় বছর আগে শুরু হয়েছে এটা? আমার যখন 13 বছর তখন। আচ্ছা, ওকে। তাহলে শুরুর থেকে কিরকম ছিল? যে প্রচন্ড ব্যথা, আর মনে হয় যে একটু বেশি বেশি যায়, আর বেশি আর কম তো তুমি জানো না আসলে, হ্যাঁ মানে কোনটা বেশি, কোনটাকে বেশি বলে, কোনটাকে কম বলে জানো? হ্যাঁ, না ততটা জানি না। তাহলে হ্যাঁ আপা, ইভা কেমন? আচ্ছা ইভা, এখন তোমাকে যে কয়েকটা কথা বলি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে তুমি দিনে কয়বার, তুমি কি প্যাড ব্যবহার করো নাকি জি। কাপড় প্যাড ব্যবহার করো? এটা ভেরি গুড যে এটুকু ওরা করতে পেরেছে। তাহলে তোমার কয়টা প্যাড তোমাকে সারা দিনে পাল্টাতে হয়? 4টা পাল্টে আমি। আচ্ছা, পুরো প্যাডটাই ভিজে যায় নাকি একটু ভিজে গেলেই সেটাকে তুমি পাল্টে ফেলো? একটু ভিজে গেলে পাল্টে। একটু ভিজে গেলেই পাল্টে ফেলে। ঠিক আছে ইভা, ভালো ভালো, অনেক মানে কনসিয়াস, হ্যাঁ, কনসিয়াস, যার কারণে আমরা তো বলি 6 to 8 আওয়ার্সের বেশি এটা ইউজ না করতে। তো ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে না যে তুমি এত লাভলি দেখতে, তাই না? যে খুবই সুইট, হ্যাঁ খুব সুইট মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে না যে তোমার খুব বেশি কোনো প্রবলেম আছে, আমার মনে হচ্ছে একদম না। একদম না। কাজেই তুমি যেটা করবে, তুমি একটু, যদি তোমার কাছে মনে হয় যে রক্ত একটু বেশি যাচ্ছে, তাহলে একটু আয়রন আছে যে খাবারগুলোতে, হ্যাঁ সেগুলো একটু, কচু শাক, কলিজা, এগুলো খাবার একটু তুমি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে। আর যদি পেটে ব্যথা হয়, তাহলে আমি অপর্ণাদিকে একটা ওষুধের কথা বলে দিচ্ছি, উনি বুঝবে, উনি এটা তোমাকে হেল্প করবে দিয়ে। ঠিক আছে? পেটে ব্যথা হলে আচ্ছা। প্রথম দিন তুমি এটা খেয়ে নেবে, খেয়ে নিলেই তোমার ব্যথা চলে যাবে। আচ্ছা ভালো থাকো ইভা। আচ্ছা। পরে কে দেখাবে? সামনে আসেন। আর অপর্ণা দিকে কি বলবেন? হ্যাঁ অপর্ণা দি, আপনি জাস্ট ওকে একটু প্যারাসিটামল ট্যাবলেট, যেটা আমাদের হেলথ কমপ্লেক্সে খুবই অ্যাভেলেবল, জি। আপনি ওকে প্যারাসিটামল ট্যাবলেটই ওকে ওখান থেকে দিয়ে দেবেন। আমার মনে হয় it is যদি enough। ব্যথা হয়, ব্যথা যদি হলে ব্যথা হয়। সে খাবে। জি। আর এটা তো স্বাভাবিক, একটু তো ব্যথা হবে, সেটুকু তো বুঝাতে হবে। তারপরে পেশেন্টকে? তারপরে আছে গর্ভবতী মা, আয়েশা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশাপা কেমন আছেন? আছি আল্লাহ দিলে ভালো, অন্য দয়। বলেন কি হলো আশাপার? গর্ভ 5 মাস চলে। 5 মাস। এই প্রথম বাচ্চা নাকি? যে না, 3য় বাচ্চা। 3য় বাচ্চা। বয়স কত হবে আপনার? 31 বছর। 31। আচ্ছা, 31 বছর। আর ছোটটার বয়স কত? ছোট বাচ্চার? 4 বছর। 4 বছর। আরো বাচ্চা নেবেন নাকি? যে না। আচ্ছা, তার মানে আশা করি এই বাচ্চাটা সুস্থ এবং ভালোভাবে হবে, আপনার কোনো অসুবিধা হবে না। এবং তারপরে নিশ্চয়ই দিদির কাছে একটু শুনবেন, মানে যদি সম্ভব হয়, যদি না সিদ্ধান্তই নিয়ে থাকেন যে আর দরকার নাই, তাহলে তো একটা ভালো, মানে একটা পার্মানেন্ট পদ্ধতি, যেটা স্থায়ী পদ্ধতির মধ্যে যাইতে পারেন। আর এখন কি সমস্যা হয় 5 মাস বাচ্চা পেটে? এই মাজাটা যে ধরা থাকে আর এই চুলকায়, আচ্ছা সেই সমস্যা। আচ্ছা, এটা আগের বাচ্চাগুলোর সময় হয় নাই? মাসিকের রাস্তা। হ্যাঁ, বোঝা গেছে, মাসিকের রাস্তা চুলকায়। সাদা স্রাব আছে কোনো? যে আচ্ছা, আপা ওর জন্য? আচ্ছা
আয়শা আয়শা আপা, আপনি কি, আমি প্রথমে যেটা বলবো, আপনার 5 মাস, আপনি কি একবারও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন? যে একবার করছি যে রক্ত প্রস্রাব পরীক্ষা করেছেন? না, রক্ত প্রস্রাব টেস্ট করাই নেই, কইছে এই 5 মাস শেষ হইলে করাইতাম। হ্যাঁ, আপনি একটু এটা করে ফেলবেন, এটা হলো প্রথম কথা। আর যেটা সাদা স্রাব, এবং সাদা স্রাবের সাথে যদি আপনার চুলকানি থেকে থাকে, তাহলে আমি অপর্ণাদিকে বলে দেব, উনি আপনাকে এই ওষুধটা, আর আপনি নিজে একটু মানে কি বলবো, স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন আর কি। আপনি আপনার যেটা ভেতরের যে কাপড়টা আপনি পরেন, সেটা আমরা ছায়াই বলি বা সালোয়ারই বলি, যেটাই আপনি পরেন সেটাকে আপনি প্রতিদিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনি হচ্ছে বাথরুমে যাওয়ার সময়ে যে পানিটা ব্যবহার করেন সেটা যেন পরিষ্কার পাত্রে একটা পরিষ্কার পানি হয়, সেটা আপনাকে খেয়াল করতে হবে। এগুলো হলো খুব ইম্পর্টেন্ট কথা। আর আপনার কোমরটা একটু ধরে থাকে, এ কথাও বললেন, আপনি এটাই প্রবলেম। আপনি আয়রন ক্যালসিয়ামের ওষুধটা কি খাচ্ছেন? খাইছি যে মাঝে মাঝে নিয়ে দেশ প্রায় মাসখানেক খাওয়া পর না খাইছি, নিয়ে দিয়ে দিতেন। আচ্ছা, এখন ঠিক আছে। এটা হলো আপনাকে পুরো 9 মাস পর্যন্তই, শুধু না, বাচ্চা হবার পরও প্রথম যে 6 মাস আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, সেই বুকের দুধ খাওয়ানোর পুরো পিরিয়ডটাতেই আপনি ক্যালসিয়াম এবং আয়রনের বড়ি খেয়ে যাবেন। এটা জি, এটা আপনাকে করতে হবে। তাহলে আপনার, কারণ এখন বয়স 31 হয়ে গেছে, এটা বোধহয় 4 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার বাচ্চা এটা আপনার। তো কাজেই আপনার অবশ্যই ক্যালসিয়ামের কিছুটা ঘাটতি আছে, এটা পূরণ করতে হবে, এবং এটা পূরণের জন্য এই ক্যালসিয়াম খাওয়ার আর কোনো বিকল্প নেই। জি, ঠিক আছে, জি, ক্যালসিয়াম খেতে হবে, এমন কোনো কঠিন কিছু না। ভালো আছেন আপা, নিশ্চয়ই ভালো একটা সুস্থ বাচ্চা হবে। এবং আবারও আমরা একটু আপনার কাছে অনুরোধ রাখলাম, বাড়ির মানে আপনার স্বামী বা বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে, বাচ্চা হওয়ার পরপরই একটা নির্দিষ্ট টাইম পরেই আপনাদেরকে বোধহয় পদ্ধতি নিতে হয়, একটা পার্মানেন্ট পদ্ধতিতে চলে যাবেন, তাই না? খামাখা মানে লোকজন বাড়ায় লাভ কি, বরং যেই 3টা বাচ্চা আছে তাদেরকে অনেক ভালো করে মানুষ করেন, ভালো পড়াশোনা দিবেন, হ্যাঁ, যাতে তারা মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে আপা, ভালো থাকেন। আচ্ছা, একটা কথা আমি একটু অ্যাড করব, যেটা সবার একটা ভুল, সবাই আছে এখানে, তারা যখন বাচ্চাকে ফুল ব্রেস্ট ফিডিংটা করায়, এই 6 মাসে তাদের অনেকেরই দেখা যায় যে তাদের পিরিয়ড হয় না। আচ্ছা, কিন্তু এটা হলো ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বলে এটাকে, এবং এই সময়ে আবার এটাও একটা ভালো কন্ট্রাসেপশন, এটা হলো ফিজিওলজিক্যাল কন্ট্রাসেপশন মেথড। কিন্তু যেটা সমস্যা সেটা হলো এটা ফেলিওর রেট হলো 2%। তো আবার এরকম, এটার ক্ষেত্রে আবার ব্যাপার আছে যে অন্তত রাতে 2বার তাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে। কিন্তু এটা তো আসলে ওভাবে মেনটেন আদৌ হয় কিনা, কারণ উনি যেরকম, ওনার অলরেডি 3টা বাচ্চা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে আর কি, এরপরে নিশ্চয়ই এটা ওনার জন্য কষ্টসাধ্য হবে, বাচ্চাগুলো ভালো কেয়ার পাবে না যদি আরো ফ্যামিলি বড় হতে থাকে। তো যদি আপনার বাচ্চা হবার পরে আপনি যেটা করবেন, জাস্ট মানে 42 দিন পরে, 1.5 মাস পরে আপনি একটা পদ্ধতিতে চলে যাবেন। সেটা হয়তোবা আপনার একটা পার্মানেন্ট পদ্ধতি নিতে, স্থায়ী পদ্ধতি নিতে আপনার সময় লাগছে, কিন্তু অনেক অস্থায়ী পদ্ধতি আছে যেগুলো আমরা খুবই অ্যাভেলেবল, এবং যে কোনো ভাবে একটা ফার্মেসি থেকে এটা পাওয়া সম্ভব। কাজেই আপনারা যখন 42 দিন পরে আবারও আপনারা আগের মতো আপনাদের দাম্পত্য জীবন শুরু করতে যাবেন, তখন থেকেই আপনারা এই পদ্ধতিটাতে একটু চিন্তা করে নেবেন। ঠিক আছে। আর এখন কে? নাজমা বেগম, ইমপ্লান্ট গহিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? জি ভালো আছি আপা, বলেন। আমার মা তার গেডি আর বুঝা যায়, আর সমস্ত শরীর ব্যথা, আর আমি মিস হই না। আচ্ছা, বয়স কত নাজমা আপা? বয়স 25 হইব। 25। ইমপ্ল্যান্ট নিচ্ছেন কতদিন ধরে? 3 বছর। 3 বছর, মানে কয় বছর মেয়াদিটা নিছেন? 3 বছর পর পর না বদলাইতে হয়? যে আচ্ছা, একবার বদলান নাই এখনো? বদলাইছি না। এটা দ্বিতীয়বার পড়া। এটা দ্বিতীয়বার? যে হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার কোমরে ব্যথা করে বললেন, এটার কারণে তার আর স্বাস্থ্য হয়ে যায়। হ্যাঁ, মোটা হয়ে যায়। ও মোটা হয়ে যাচ্ছেন? আচ্ছা, স্বাস্থ্য হয়ে যাচ্ছে। আর হলো মিনসন না, মানে মাসিক হয় না, তাই তো? জি। আসবে আপা?
ঠিক আছে নাজমা, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করবার জন্য। এখন আপা, আমরা যেটা হলো আপনার শরীরে যেটাকে দেওয়া হয় দুটো কাঠি বা একটা কাঠি, দুটোর আপনি নিশ্চয়ই এক কাঠিটা নিয়েছেন, যেহেতু 3 বছর পর পর। অপর্ণা দি, এটা এক কাঠিটা নিয়েছেন উনি বোধহয়, না? জি, আচ্ছা, সিঙ্গেল রড। ঠিক আছে, আপনার এটা মাসিক হবে না, কারণ আমরা আপনাকে বাইরে থেকে আপনার শরীরে হরমোন দেয়া হচ্ছে এটাকে আপনার জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, যেন আপনি বারবার গর্ভবতী না হতে পারেন। তো এই যে আপনার মাসিক হচ্ছে না, এটা নিয়ে ভয় পাবার বা চিন্তা করবার কোনো কারণ নাই। এটা শুধুমাত্র এই জন্ম নিয়ন্ত্রণের এই পদ্ধতিটার কারণেই আপনার এই সমস্যা হচ্ছে। তবে এটা হতে পারে আপনি যেহেতু 3 বছর আবারও আরেকটা 3 বছর পরে নিয়েছেন, এটা আপনি চেঞ্জ করতে পারেন, যে এর পরের বার যখন আপনি এখানে শিফট অন্য একটা কিছুতে যাবেন, যেরকম আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ যেটা সুখী বড়ি আমরা সরকারিভাবে যেটা পেয়ে থাকি, এটা যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার আবার প্রতি মাসে মাসে এটা যে একটা অভিযোগ যে না আমার মাসিক হচ্ছে না, আসলে আমার কি হলো, এই যে একটা ভীতি, আপনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন। আর আমি শুনলাম আপনি বলছেন ঘেটি মানে মাথার ঘাড় এটা ব্যথা করে, তো এটার সঙ্গে খুব একটা বেশি সম্পর্ক আছে বলে এরকম মনে হচ্ছে না। তবে যদি সুযোগ থাকে একটু আপনার ব্লাড প্রেশারটা একটু পরীক্ষা করে দেখা যেতে পারে, যে আপনার প্রেশারটা বেশি থাকছে কিনা, এরকমও তো হতে পারে, তাই না? যে অনেক সময় কম বয়সেই এখন আমাদের প্রেশারের সমস্যা হতে পারে। ঠিক আছে আপা, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কিছু জিজ্ঞেস করবেন? আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, তারপরে কে? এরপরে মহিলা বন্ধাকরণ স্থায়ী পদ্ধতি তানিয়া বেগম। তানিয়া বেগম কথা বলবে। আচ্ছা, তানিয়া হলো স্থায়ী পদ্ধতি নিছে, তাই তো? স্থায়ী পদ্ধতি নিছে উনি। আচ্ছা, মহিলা বন্ধাকরণ। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানিয়া আপা কেমন আছেন? ভালো আছেন আপা? এই তো আছি। এই কি হলো তানিয়া আপার? স্থায়ী পদ্ধতি নিছেন না? জি। আচ্ছা, এই তারপরে কি কোনো সমস্যা আছে? যে সমস্যা, আমার মাজা কোমর সকাল রাত্রে শুইলে সকালে উঠতে পারি না, যেন বিছনা হাতে। আচ্ছা, এটা কি এই মানে কি করছেন, মানে ওই যে বন্ধাত্মর যে লাইগেশন করানোটা, ওই লাইগেশন করানোর পরে যে আপা এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? কোমর লেগে আছে, উঠতে পারে না। কতদিন আগে আপনি লাইগেশন করেছেন আপা? আজকে 17 মাস। 17 মাস। তারপর থেকে 17 মাস ধরে আপনি এভাবে কি কষ্ট পাচ্ছেন? 17 মাস থেকে এরকম সমস্যা, নাকি হচ্ছে এরকম 2-3 মাস ধরে আপনি এরকম অনুভব করছেন? 3 মাস তো আমি ওষুধ খেয়েছি, সময় লাগে না, তারপরে তো নিজে 3 মাস পর্যন্ত আপনার কোনো সমস্যা হয়নি, তারপর থেকে আপনার এরকম হচ্ছে। এটা খুব বেশি আসলে স্বাভাবিক এটা মনে হচ্ছে না। তবে আমার নিজের যেটা মনে হয় যে আমাদের যারা এরকম রুট লেভেলের যারা আছেন, তাদের শর্টেজ অফ ক্যালসিয়াম অ্যান্ড শর্টেজ অফ ভিটামিন ডি, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে আমার এটাই মনে হয়। তারপরও যদি এটার সাথে ওনার কোমরে ব্যথা, আমাদের একটু তাহলে ইভ্যালুয়েট করতে হবে যে ওনার অ্যাট দ্য সেম টাইম তার কিডনির কোনো সমস্যা আছে কিনা। এটাও কিন্তু একটা কোমরে ব্যথার অনেক বড় একটা কারণ। ঠিক আছে, তাহলে তানিয়া আপা কি করবে? তানিয়া আপা তাহলে আপাতত উনি ক্যালসিয়াম ট্যাবলেটটা একটু খাক, একটু জাস্ট প্যারাসিটামল ট্যাবলেট। অপর্ণা দি একটু নোট করবেন প্লিজ, একটু প্যারাসিটামল ট্যাবলেট উনাকে একটু দিবেন। আর ওই যে আমি রোদে থাকার কথা সবাইকেই বলছি যে প্লিজ, যাদের ব্যথা, হ্যাঁ গায়ে ব্যথা অথবা যাদের ব্যথা নাই, সবাই রোদে থাকবে। সবাই অ্যাটলিস্ট বলা হয় যে এখন 10 মিনিট পুরা সানে থাকার জন্য একটু রোদে পোড়াবেন। হ্যাঁ, শরীরটাকে পোড়াবেন সব জায়গায়, যাতে নাকি রোদের আলো লাগে। আর উনার একটু পরীক্ষা নিরীক্ষা, একটা প্রস্রাবের পরীক্ষা করিয়ে নেন, ইউরিন আরএমই যেটা হয়। আর আমি জানি না ওখানে আলট্রাসোনোগ্রাম হয় কিনা, তাহলে উনার যদি হয় তাহলে আমরা উনার কিডনিটা, তারপরে উনার জরায়ুটা, এগুলোতেও কোনো সমস্যা আছে কিনা এটা একটু মানে দেখে নিলে ভালো হতো আর কি ওনার জন্য। জি, ঠিক আছে, তাহলে পরীক্ষাগুলো একটু করাইতে হবে। হ্যাঁ তানিয়া আপা? জি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম অপর্ণাদি, যে আরো পেশেন্ট আছে এবং আমরা ডক্টর আশফি লায়লাকে তো
রেখেই দেব, উনি কথা বলবেন এবং সেগুলো আমরা দেখাবো। কারণ আপনারা যারা যারা কথা বলেন, মায়েরা যারা বসে আছেন, তারা যদিও একই ধরনের সমস্যাগুলো বলছেন এবং তারপরেও আশা করেন যে আচ্ছা ডাক্তার আমাদের সাথে কথা বললো, সেগুলো দেখায় না কেন। তো এই জন্য আপা আমাদের এটা করতে হয় যে আপনাদেরকে রেখে দেই, কথাও চলে, রেকর্ডও চলে এবং তারপরে হাজির হই আবার পরের সপ্তাহে ওই কথাগুলো, ওই পরামর্শগুলো নিয়ে। এবারও আমাদের এখানে ভোলার চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এটাও করতে হচ্ছে, অর্থাৎ আগামী সপ্তাহে আবার এখান থেকেই দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠান থেকে।